সকলে সকলের বন্ধুত্ব চাইছে। মোহর ঘামছিল। পাশ থেকে একজন ধাক্কা দিল। এই, স্যার তোমাকে ডাকছেন। মোহর চমকে তাকাতেই দেখল উজ্জ্বল দুটি চোখ, চোখের গভীরে হাসির অদৃশ্য রেখা মোহরের দিকে। তুমি কিছু বলো। কি দেখো তুমি? এক মনে ভাবতে চেষ্টা করে কি দেখে সে। গমগমে গলায় সূর্যশেখর বললেন, আরে ভয় কি, এ তো খেলা, ডোন্ট গেট নার্ভাস। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়ল গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। গল্প তীর্থযাত্রা। রচনা ও পাঠ লীনা গঙ্গোপাধ্যায়। তীর্থযাত্রা। এই ঘোর বিকেলে ও একটু একটু করে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড হয়ে যেতে থাকলো। কারণ এখন ওর পায়ের কাছে সেই রূপবান রাজপুত্তর দাঁড়িয়ে আছে। এই রাজপুত্তর যে অনেক দূরের গ্রহে থাকে, আচমকা পৃথিবীতে এসে আটকে পড়েছে। রাজপুত্রের মুখটা দুঃখী মানুষের মতো। ওর আগ্নেয়গিরি আছে একটা, যা বাওয়ারের পাতায় ঢেকে রাখা যায়। নদী আছে, যা সে ইচ্ছে করলেই ইউকনের পাতায় ঢেকে দিতে পারে। এমন একজন রাজপুত্র কেন যে দাঁড়িয়ে থাকে পায়ের কাছে চুপচাপ, মুখ জুড়ে মিহি কাজলের গুঁড়ো। ওই রাজপুত্রকে দেখতে দেখতে ওর দু চোখ জুড়ে ঘুম নামে, আর ঘুমের সমুদ্রে তলিয়ে যেতে যেতে সমুদ্রের তলদেশে এক নরম মায়াবী আলো দেখতে পায়। ও মৎস্যকন্যার মতো সাঁতরাতে থাকে ওই আলোর কাছাকাছি পৌঁছবার জন্য। ও দুহাত বুকের দুপাশে ছড়িয়ে দেয় ওই আলোকে জড়িয়ে ধরবে বলে। ওই আলোটা ঠিক রাজপুত্রের দুঃখী মুখখানির মতো। বাবাও কি সোহাগ করে বলেন, চাঁদে পাওয়া মেয়ে। আকাশে মেঘ করলেই এ মেয়ের পায়ে যেন ঘুঙুর ওঠে, আর তারপর মেঘ থেকে সাদা জুঁই ফুলের মতো বৃষ্টি ঝরে ঝরে পড়ে মাটিতে। গাছপালা ভেজে, বাড়িঘর ভেজে, ভেজে পুকুর, খাল, বিল। মেয়ে তখন এই বৃষ্টির তালে তালে ঘুঙুরে বোল তুলে নাচে, নেচেই বেড়ায়। শুধু ওর বাদুলেপনা কেন, যখন পরিষ্কার শরতের আকাশে এই বড় চাঁদ জ্বলে, ঝকঝকে সব নক্ষত্ররা মাথার ওপর দুলতে থাকে, তখন বাবাকে হিড় হিড় করে টানতে টানতে এক্কেবারে ছাদের ওপর, চোখে দূরবীন। বাবা, ও বাবা, ওই যে সাঁচতারার পেছনে একটু দূরে জলজল করছে, ওটা কি নক্ষত্র বাবা? সাথী? না, রোহিণী? না, ও তবে বুঝি অরুন্ধতী। দিদি বলে, মোহর, এখন বড় হয়েছ, একটু ম্যাচিওর হও, বাইরের পৃথিবীটা তো জানো না। দিদি ভারী পণ্ডিত, নিউক্লিয়ার ফিজিক্স, এই মোটা মোটা ইংরেজি বই, চোখে হাই পাওয়ার। অপুদা যখন আসে, ওরা এক ঘরে টেবিল চেয়ারে বসে পড়াশুনো করে। ফেরার সময় লালমোরামের রাস্তা ধরে অপুদা কাঁধে ঝোলা নিয়ে রেল স্টেশনের দিকে যায়, দিদি যায় এগিয়ে দিতে। কখনো কখনো মোহরও সঙ্গে। তখনও কী সব কঠিন বিষয়ে তক্ক, কার গবেষণা কতদূর, সেই সব কথা। দিদি বলে, এই দেশটা পচা, কোনো স্কোপ নেই, ও দেশে অনেক সুযোগ। অপুদা বলে, গাঁয়ের বাড়িতে মা যে একা, শেষ পর্যন্ত কোনো মীমাংসা হয় না ওদের, এ দেশ না বিদেশ। হুইসেল বাজিয়ে ট্রেন এসে যায়। ট্রেনে উঠতে উঠতে অপুদা বলে, আরে মোহরের সঙ্গে তো কথাই বলা হলো না, চলি রে মোহর। গাড়ি আস্তে আস্তে চলতে শুরু করে। মোহর হাত নাড়ে। আকাশে তখন সূর্য ডুবছে, পাখির কিচিরমিচির, পৃথিবীতে সন্ধে নামছে। একটু পরেই তারা ফুটবে, দুটি, একটি। মোহর চলতে চলতে শুনতে পায়, আকাশ থেকে না, না, গাছপালা থেকে না, তো মাটি থেকেই কি? আকাশ, গাছপালা, মাটি, সব কিছুর ভেতর থেকে এক আশ্চর্য সিম্ফনি ভেসে আসছে।
চার্চের ধর্মীয় সঙ্গীতের মতো। মোহরের মনে হয় সে নিরুদ্দেশ যাত্রায় যাচ্ছে। দিদি তাড়া দেয়, আহ কি হলো কি, তাড়াতাড়ি চলো, গুচ্ছের পড়া বাকি। 12 ক্লাস পাশ করার পর মা বললেন, ছি ছি, বিজ্ঞানী এই নম্বর, কোনো কলেজ নেবে না তোকে। দিদি বলল, এত করে অঙ্ক কষালুম, কি ভাবছিলি পরীক্ষার হলে? মেঘের কথা, বৃষ্টির কথা, না সমুদ্রের কথা? ইস, দিদি যদি আয়নায় এখন নিজেকে দেখতে পেত, রেগে গেলে মানুষকে না খুব কুৎসিত লাগে দেখতে। কেবল বাবা বললেন, আগেই বলেছিলুম ওকে জোর করে সায়েন্স দিও না, যা হবার হয়েছে, ও এখন বাংলা বা ইংরেজি নিয়ে পড়ুক, লিটারেচারে তো বেশ ভালো মার্কস। কলকাতার ওই নামি কলেজের লিস্টে যেদিন নাম উঠল, তখন আকাশ ফাটিয়ে ওর বলতে ইচ্ছে করছিল, তোমরা যে আমায় ভারী দুয়ো দাও, এখন কেমন, দিদি বুঝি একাই ভালো কলেজ। কলেজে প্রথম দিন, ও বাবা, মফস্বলের মোহর, বুক দূর, হাঁটু ঠক ঠক, গলা শুকিয়ে কাঠ, ইয়া চওড়া সিঁড়ি, প্রকাণ্ড ঘর, বেঞ্চ নয়। দিদি বলেছে এগুলোকে বলে গ্যালারি। মাইক্রোফোন, প্রজাপতির মতো ছেলে মেয়ে সব, টপ, জিন্স, স্কার্ট, ফ্রক, সালোয়ার, শুধু মোহর একা শাড়ি, শুধু মোহর একা লম্বা চুলের বেনি, শুধু মোহর একা দু চোখ ভরা কাজল। দিদি বলে দিয়েছে, বোকার মতো চুপ করে থেকো না, সকলের সঙ্গে কথা বলবে, বন্ধুত্ব করবে, তাহলে আর কেউ র্যাগিং করবে না। তাই এত বড় ক্লাসরুমে এতগুলো ঝলমলে মুখের মধ্যে মোহর একটা বন্ধুর মুখ খুঁজতে লাগলো, তন্ন তন্ন করে। মোহরের অত বড় নীল চোখ দুটোতে তীব্র সন্ধান লেগে রইল। রঙিন প্রজাপতি ক্লাসরুম জানতেও পেল না। স্যার এলেন, ম্যাম এলেন, কে কি পড়াবেন বলে দিলেন। কেউ মোটা গোঁপ, কেউ ধুতি পাঞ্জাবি, কেউ উঁচু খোঁপা, কেউ হাসি খুশি, কেউ গম্ভীর, কেউ বিরক্ত। যেন তাদের জীবনীকাল খুইয়ে দিতে আবারও বছরের গোড়াতে প্রতিবারের মতো এসে পড়েছে আরেকটি দল। শুধু একজন আলাদা, গমগমে গলার স্বর, অপুদার বয়সী, হাই পাওয়ার, এলোমেলো চুল, ধপধপে সাদা শার্ট, নেভি ব্লু জিন্স, চশমার ভেতর উজ্জ্বল এবং প্রখর দুটি চোখ, ভারী মিষ্টি চাহনি, লম্বা গাছের মতো সজীব। ইনি ক্লাসে এসে অন্যদের মতো আলফাবেট বললেন না, পুরো নাম বললেন, আমি সূর্যশেখর। তারপর সকলের সঙ্গে পরিচয়, টুকটাক কথা বিনিময়, শেষকালে মজার খেলা। বললেন, আজ প্রথম দিন, কোনো পড়াশুনো নয়, খেলা, দৃশ্য তৈরির খেলা। অনেক ছবি তোমরা মনের চোখে দেখো, তার মধ্যে প্রিয় কয়েকটি বলো তো আমায়। কেউ থতমত, কেউ ভ্যাবাচাকা, কেউ স্মার্ট ভারী, কেউ মনোরম, কেউ মোটের ওপর, কেউ অপ্রাসঙ্গিক, কেউ কল্পনাপ্রবণ। একজন বলল, মনের চোখে সে নিজেকে রানী দেখতে পায়, সোনালি কোঁকড়ানো চুল, মাখনের মতো রং, নীল দুটি চোখ, আর পা অবধি সাদা গাউন। অমনি ক্লাসরুদ্ধ সকলে তার নামকরণ করে দিল রানী। কেউ বলল, সে দেখে সৌরভের মতো ক্রিকেট খেলে বিশ্ব জয় করছে। অন্যরা তাকে ডাকতে থাকলো সৌরভ বলে। হাঁ করা ক্লাসরুমটা সকলের কাছে একটু একটু করে সহজ হয়ে এলো ক্রমশ। সকলে সকলের বন্ধুত্ব চাইছে। মোহর ঘামছিল। পাশ থেকে একজন ধাক্কা দিল, এই স্যার তোমাকে ডাকছেন। মোহর চমকে তাকাতেই দেখল উজ্জ্বল দুটি চোখ, চোখের গভীরে হাসির অদৃশ্য রেখা মোহরের দিকে। তুমি কিছু বলো, কি দেখো তুমি? মোহর দাঁড়িয়ে আছে স্থির। কি দেখে সে? গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। অন্যরা হাসছে। মোহরের চোখ দুটি নিচের দিকে। এক মনে ভাবতে চেষ্টা করে, কি দেখে সে? গমগমে গলায় সূর্যশেখর বললেন, আরে ভয় কি, এ তো খেলা, ডোন্ট গেট নার্ভাস। মোহর ওর কাজল পরা আয়ত চক্ষু দুটি মেলে চাইল। বলো, সমুদ্র? শুধু সমুদ্র? সমুদ্রে একটা জাহাজ, সাদা রাজহাঁসের মতো। বাহ,
বেশ তো। আর মোহরের হঠাৎ বড্ড ঘুম পেতে থাকে। এই এক হয়েছে আজকাল, দিন দুপুরে লোকালয়ে নির্জনে যখন তখন দু চোখ জড়িয়ে আসে ঘুমে। কথাগুলো তখন যেন মোমের মতো গলে গলে পড়তে থাকে। মোহর কথা বলে, ঘুম জড়ানো গলা, কথাগুলো যেন গড়িয়ে যেতে থাকে। জাহাজের প্রপেলার জলের নিচে ঘুরছে, সাদা ব্লেড নীল জলে ঘুরছে, সাদা ফেনা, মেঘ থেকে বৃষ্টি ঝরছে সমুদ্রের বুকে। অনেক জলপরি যেন পাখা মেলে নাচছে সমুদ্রের ওপর। আর জাহাজটা জাহাজটা বলো, জাহাজটা জাহাজটা আস্তে আস্তে ঝাপসা হয়ে আসে। শুধু তার ডেকের মাস্তুলের মাথায় আলো, ওয়েংসে আলো, কেবিনে আলো, সামনে পেছনে আলো। আলোগুলো কাঁপে সমুদ্রের বুকে, নক্ষত্রের মতো আলোগুলো জ্বলতে থাকে। আর আর কি মোহর? আর জাহাজের ভেতর থেকে আশ্চর্য গান ভেসে আসে, কখনো দ্রুত লয়ে, কখনো ধীর লয়ে। একজন মানুষ বাজায়, লম্বা, গাছের মতো শান্ত, সজীব। তুমি কি কবিতা লেখো মোহর? কখনো আমি কবিতা লিখি না, আমি শুধু দেখি। তুমি যদি লেখো না, খুব ভালো লিখবে। মোটেই আমি লিখব না। আচ্ছা স্যার, আপনি কখনো মাঝরাত্রিরে, না না, সবসময় মাঝরাত্রিরেই নয়, শেষ রাত্রিরেও গাছে গাছে ফুল ফোটার শব্দ শুনেছেন? পাগল! আমি কখনো পাগল নই। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখনই তো গাছেরা ফুল ফোটায়। আর গাছে গাছে ফুল ফোটার সময় এমন আশ্চর্য মিহি শব্দ হয়, মনে হয় শব্দটা বুঝি এক্ষুনি ভেঙে গড়িয়ে যাবে, এমন তুলতুলে। কিন্তু ভাঙে না তো, আসলে তখন কুঁড়ি ফোটে যে। রাতে বুঝি ঘুমোও না, এই জন্যই তো তোমার যখন তখন ঘুম পায়। আর মাথার ভেতরে, অনেক ভেতরে কিরকম একটা ব্যথা করে। খুব কষ্ট হয়? ঠিক কষ্ট না, শীতের ভোরে যেমন কুয়াশা ঝুলে থাকে, সবকিছু আবছা দেখায়, সেই রকম। ডাক্তার দেখানো দরকার যে। একদিন আমায় নিয়ে যাবে তোমাদের বাড়ি? ঢং ঢং ঘন্টা বাজে। লাইব্রেরির কিউবিকলে বই নিয়ে বসেছিলেন সূর্যশেখর। অফ পিরিয়ড থাকায় মোহরও। কথা শেষ হয় না, ছুটে যায় মোহর। এখনই ক্লাস আছে যে তার। সূর্যশেখর দেখেন নীল পাড়, সাদা ফুল ফুল ছাপ শাড়ি, কোমর ছাপানো লম্বা চুলের বেনি, পানপাতা মুখ। আর সর্পটির মতো কাজল পরা চোখ দুটি নিয়ে ছুটন্ত মেয়ে, দুলন্ত মুখের, নাকে একটি নথ থাকলেই অবিকল দুর্গা প্রতিমা। এ মেয়েকে দেখলেই কেন যে বুকের ভেতর ঢাক বেজে ওঠে। সূর্যশেখর আজ মোহরদের ডাকঘর পড়াচ্ছেন। বাইরে ঝিম ধরা দুপুর, বাতাসে মহামারীর মতো ফাগুন। শুরু করার আগে তিনি ইতস্তত ক্লাসরুমের মুখগুলির দিকে চোখ ফেরালেন। চোখ থেকে চশমা খুললেন। তারপর নিতান্ত আর 5টা কথার মতো হঠাৎ চলে এলেন কাজের বিষয়ে। অমূল কাজ খুঁজছে, সেই কাজ বন্ধন দশা থেকে মুক্তির। প্রহরীর ঘণ্টা, দইওয়ালার দই বিক্রি, সুধার ফুল তোলা স্বপ্নময় হয়ে ওঠে। এইভাবে শ্রম আর স্বপ্ন মিলেমিশে যায়, ঘরের মানুষকে ঘর ছাড়া করে, চেনা সুখের অসুখ থেকে অচেনা দুঃখে নিয়ে যায়। ওই পথের মোড়ে দাঁড়িয়ে থাকে একটি রঙিন ডাকঘর, যার মাথায় উঠতে থাকে কিশোরের আকাঙ্ক্ষা আর স্বপ্নের কীর্তন। রাজা আসবেন। অমলের গলায় আছে সেই ঝড়ের ডাক, বন্যার ডাক, উদাসীন পর্যটকের ডাক, যা কখনো না কখনো সংসারী মানুষ তার রক্তের ভেতর শুনতে পায়। অন্ধকার ঘরে অন্ধকার ভাঙার যে রাজা, তিনি আসছেন।
অমলের হয়তো জাগতিক মৃত্যু হয়, কিন্তু অমলরা মরে না, কারণ সে জানে সুধা তাকে ভোলেনি। এ সুধা প্রাণের মাঝে, আত্মার মাঝে থাকে। অমলের সেই প্রাণের প্রাণ হয়ে জড়িয়ে থাকা সুধার মলবাজানো পায়ের মৃদু আঘাতে আমাদের বুকের ভেতরও ঝমঝম করে বেজে ওঠে। বেল বাজতেই দরজা খোলেন সূর্যশেখর। আরে মোহর, এসো এসো। মোহর ঘরে ঢুকে তার অসুখী চোখ দুটি নিয়ে স্যারের ঘরের চারদিকে তাকায়। ছাদ জোড়া বুক শেলফ চারদিকে, কত বই! এত বই কখন পড়েন স্যার? ওপাশের দেওয়ালে একটা ভারী অদ্ভুত ছবি, একটা অতিকায় পাখি ডানা মেলে মুখ থুবড়ে পড়ে আছে। রক্তে ভেসে যাচ্ছে তার চারপাশ। পাখিটা রক্ত ওগলাতে ওগলাতে মরে যাচ্ছে। এ কি কোনো সমুদ্র পাখি? অ্যালবাট্রাস? সিন্ধু সারস? কি জানি, কিন্তু এরকম ছবি স্যারের দেওয়ালে টাঙানো কেন? ঘরটি স্যারের ভারী ছিমছাম, ভারী সুন্দর, ঠিক স্যারেরই মতন। চারপাশে কাচের দেওয়াল, কাজগুলো টেনে দিলে পুরো ঘরটাই আকাশ হয়ে যায়। টেবিলে নানা পত্রপত্রিকা, নীল কাচের ফুলদানি, তাতে একগুচ্ছ সাদা ফুল। ছোট ছোট গদিয়াটা বসার চেয়ার একপাশে, অন্যদিকে একটা ছোট ডিভান। মোহর দেখতে পায় স্যারের চোখ মুখে কি সুন্দর ভোরের বিভা মেখে আছে। আরো সজীব, আরো মায়াময় দেখাচ্ছে তাকে। সূর্যশেখর তাকিয়ে আছেন মোহরের দিকে। তারপর ঘর জুড়ে পায়চারি। ডাকেন, মোহর। না। কি? কিছু না, কিছু না মোহর। স্যার, আমাকে হেমন্তের মাঠ দেখাবেন বলেছিলেন। কাশফুলের রেণু উড়ে উড়ে বরফ সাদা হয়ে যাওয়া হেমন্তের মাঠ। সূর্যশেখর মোহরের অপাপবিদ্ধ চোখ দুটির দিকে, পান পাতা মুখ, ঢেউ খেলানো চিবুক এবং একটি নথ লাগালেই যে মুখ দুর্গা প্রতিমা হয়ে যেতে পারে, সে মুখের দিকে অপলক চেয়ে রইলেন। নদীর পাড় থেকে মাঠের মধ্যে খানিকটা এসে নদীর দিকে চাইল মোহর। ওদের ছোট্ট ডিঙি নৌকাটা দুলছে একটু একটু। মাঝি নস্যি রঙের চাদরে শরীর ঢেকে বিড়ি ধরিয়েছে একটি। মোহর চিৎকার করে উঠল, স্যার! সূর্যশেখর এগিয়ে গিয়েছিলেন খানিক, ফিরে তাকালেন। কি হলো? এখান থেকে নৌকাটাকে আশ্চর্য একটা দ্বীপের মতো লাগছে যে স্যার। সামনে বিশাল মাঠ প্রান্তর, ফসল কাটা শেষ হয়ে যাওয়ায় এখানে সেখানে খোঁচা খোঁচা, নদীর পাড়ে এখানে সেখানে কাশবন, বাতাসে ক্ষীণ ও বকুল গন্ধ। মোহর কাছে থাকলে মাঝে মাঝেই এরকম একটি ঘ্রাণ পান সূর্যশেখর। সামনে মাঠ এবং নিরন্তর সুষমা রয়েছে প্রকৃতির ভেতর। মাথার ওপর অনন্ত আকাশ, গাছে গাছে পাখি এবং সঙ্গে মাটির মতো নির্মল বকুল গন্ধ মেয়ে। সূর্যশেখর আলতো করে মোহরের হাত ছুলেন। কথা দিয়েছিলাম হেমন্তের মাঠ দেখাবো। অথচ এখন এমন একটি মায়াবী বিকেল, নির্মল আকাশ, নদীর পারে পারে কিশোরীর হাসির মতো ফুটে থাকা কাশ, নদীতে আশ্চর্য দ্বীপের মতো দুলছে একটি নৌকো, মাথার ওপর চক্রাকারে উড়ে বেড়াচ্ছে গগনভেরী পাখি। এই সময়ই তো সাদা কাশফুলের রেণুতে ছেয়ে যায় মাঠ প্রান্তর, ছেয়ে যায় পৃথিবী, ছেয়ে যায় মানুষ। দিদি দরজার কাছে দাঁড়িয়েছিল, ঢোকার মুখে পথ আটকাল। মোহরের গালটা মুচড়ে দিয়ে জিজ্ঞেস করল, কোথায় ছিলি এত রাত পর্যন্ত? মোহর চুপ করে দাঁড়িয়ে রইল। মাথার ভেতর সেই ব্যথাটা ছড়িয়ে পড়ছে সারা শরীরে। অবশ হয়ে আসছে যেন স্নায়ুগুলি, ঘুম নামছে দু চোখ জুড়ে। মা এলেন দিদির পাশে। কি ভেবেছিস কি? এই এক পাগল মেয়ে আমার হাড় মাস জ্বালিয়ে খেলো একেবারে। ছি ছি ছি, এখন রাত 9টা বাজে। দিদির গলায় ধমকি। বাংলার স্যারের বাড়িতে যাব বলে সেই কোণ ভরে বেরিয়েছো তুমি? বাবা মোহরকে ওদের হাত থেকে ছাড়িয়ে প্রায় বুকে আগলে ঘরে নিয়ে এলেন। মোহর খাটের বাজু ধরে দাঁড়িয়ে পড়ল। বাইরের ঘর থেকে মা আর দিদির চিৎকার চেঁচামেচি কানে আসছে। মা বললেন, বাবার প্রশ্রয়ী মেয়েটা দিন দিন, ছি, শেষ পর্যন্ত কলেজের স্যারের সঙ্গে। দিদি গর্জন করছে, আমি কালই যাব লোকটার বাড়ি।
ভদ্রলোকের মেয়ের সঙ্গে। মোহরের কান দুটো পুড়ে যাচ্ছে ওদের কথার উত্তাপে। সে দুহাতে কান চাপা দেয়, আস্তে আস্তে বিছানায় এলিয়ে পড়ে। কে যেন মাথার ভেতর খুব জোরে জোরে অর্গান বাজিয়ে দিচ্ছে। শব্দ হচ্ছে ঝমঝম ঝমঝম ঝমঝম। ঘুম ভেঙে অবাক মোহর। শরীরটা কি হালকা, পাখির মতো হয়ে গেছে। ডানা থাকলে এক্ষুনি উড়াল দেওয়া যেত। মা মুখের ওপর ঝুঁকে, বাবা পায়চারি। দিদি ডাক্তারবাবুর সঙ্গে গভীর পরামর্শে। দিদির ভুরু দুটো কুঁচকে আছে। চারদিকে যন্ত্র, তার, পলিক্লিনিক, ইইজি, সিটি স্ক্যান, এমএমআর, রক্ত পরীক্ষা, ছুঁচ, ওষুধ। ডাক্তারের নিষেধে মোহরের বাইরে যাওয়া বারণ। এখনো সব রিপোর্ট আসেনি। তবু ডাক্তারবাবুদের মুখ গম্ভীর। মাথা ব্যথার পুরনো হিস্ট্রি বলেননি কেন? অনুযোগ বাবা মাকে। বাবা চুপি চুপি এসে মাথায় হাত বুলিয়ে দেন, জিজ্ঞেস করেন, তোর প্রায় মাথা ব্যথা হতো মা, বলিসনি কেন? জানলার বাইরে একটা রঙ্গন ফুলের গাছ। সারাদিন কত পাখি উড়ে এসে বসে তার ডালে। পাখা নাচায়, খেলা করে, ফের উড়ে যায়। রেল লাইনে যাওয়ার লাল রঙের পথটার দিকে তাকিয়ে থাকে মোহর। পাখিটাকে যেন রোগা রোগা দেখতে লাগে আজকাল। মোহরের জন্য মন খারাপ বুঝি। মা ফলের বাটি নিয়ে পাশে বসেন, আস্তে জট ছাড়িয়ে চুল বেঁধে দেন, ছোটবেলার মতো। আর এটা সেটা বলেন। এটা সেটার মধ্যেই কখন যেন দরকারি কথা ঢুকিয়ে দেন। বুঝলি মোহর, লোকটা সুবিধের নয়। তোর দিদি লোকটার বাড়ি গেছিল তো, ওর মা বলেছে লোকটার বিয়ে ঠিক হয়ে গেছে, এই তো সামনের ফাল্গুনে। এরপর কলেজে গেলে ওর সঙ্গে আর বিশেষ ব্যস্ত। দিদিও মাঝে মাঝে কাছে এসে বসে, পড়াশুনোর ফাঁকে, কলেজের ফাঁকে। বুঝলি মোহর, আমরা সবাই তোকে ভালোবাসি, তোর ভালো চাই। ও কি, ফের মাথা ব্যথা হচ্ছে বুঝি? চোখ বুজে রইলি কেন? একদিন তিনিও এলেন। স্যার, ভারী বিষণ্ণ মুখ, চোখ দুটি যেন হেমন্তের ফাঁকা মাঠ, ফসলহীন, খাঁখা, ধুধু। মা আর দিদি ঘিরে রইল স্যারকে। শরবত, মিষ্টি, যত্ন করল খুব। দিদি বলল, সুখবর শুনেছি। মা বললেন, তাই তো, মায়ের বয়স হয়েছে, এখন ঘরে একটি বউ না এলে। স্যার মোহরের দিকে তাকিয়ে আছেন। কি যেন একটা কথা বলি মানুষটাকে অসহায় দুঃখী মানুষের মতো দেখাচ্ছে। স্যার কি কখনো আকাশে তারায় ভরা কদম ফুলের গাছ দেখেননি? অথবা মেঘুয়া রং শাড়ি পরা মেঘবালিকা? তাহলে ঠিক মন ভালো হয়ে যেত ওর। মানুষটা সেই যে চুপ করেছেন, মুখে কথা নেই একটিও। কারোর বাড়ি এলে কেউ বুঝি অমনি চুপ করে থাকে। কি ভাববেন মা, কি ভাববে দিদি? তাই বাধ্য হয়ে মোহর, স্যার ভালো আছেন? সূর্যশেখর এই প্রশ্নের উত্তর না দিয়ে চোখ থেকে চশমা খুললেন, চশমার কাঁচ মুছলেন নিবিষ্টভাবে। মোহর ফের, আচ্ছা স্যার, আমাদের কলেজের বাগানে যে বিরাট কৃষ্ণচূড়া গাছটা লালে লাল হয়ে থাকতো, লাইব্রেরি ঘরে ছায়া এসে পড়তো যার, ওর ডালে কুড়ি এসেছে, নতুন পাতা গজিয়েছে ফের। সূর্যশেখর মোহরকে দেখছেন, তার চোখ দুটি ছলছল করছে। অনেকক্ষণ পরে আস্তে আস্তে মাথা নাড়েন, অস্ফুটে বলেন, জানি না, দেখিনি মোহর। দুষ্টু মোহর, মিষ্টি মোহর এই গোমরামুখ স্যারের মন ভালো করে দিতে চাইছিল, তাই খুব চুপি চুপি স্যার শুনতে পান এমনিভাবে বলতে থাকলো, পাশেই কারুর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো, দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও, হয়তো অন্য দেশে। দুধারে ফাঁকা মাঠের বুকে কালো পিচ রাস্তা ধরে অনেক দূরের পথ বেয়ে প্রথম যেদিন প্রকাণ্ড ঝকঝকে এই সাদা বাড়িটার সাদা বিছানায় থাকতে এলো মোহর, সেদিন সবাই চলে যাওয়ার পরে সন্ধেবেলায় ঘরে ঘরে যখন আলো জ্বলে উঠেছিল, বাইরে সমুদ্রের মতো বড় মাঠ, হঠাৎ হঠাৎ গাড়ি চলে যাওয়ার আওয়াজ, বিছানায় বিছানায় অসুখী মানুষদের দুঃখী মুখ, বাড়িটাকে না নোয়ার জাহাজ মনে হচ্ছিল। আজকাল অন্যরা ভাবে মোহর বুঝি তাদের কথা শুনতে পায় না। শুনতে পেলেও
বুঝতে পারে না। মোহন মনে মনে হাসে। একদিন বন্ধুরা এসে দেখে গেল বাবার মাথার সবকটা চুল একদিনেই কেমন সাদা হয়ে গেছে। মাথা নুইয়ে কিরকম ঝুঁকে ঝুঁকে হাঁটেন আজকাল বাবা। মা আজকাল আর কারোর সঙ্গে কথাই কর না, খালি কাঁদেন। মোহর দেখতে পায় মার চোখ দুটোতে রোগা নদী, সারাদিন সারা রাত তিত্তির তিত্তির। দিদি আসে, অপুদা আসে। দিদি গম্ভীর, অপুদা চুপচাপ। আচ্ছা, ওরা কি এখনো রেল স্টেশনের দিকে যেতে যেতে এদেশ ওদেশ তর্ক করে, নাকি মীমাংসা হয়ে গেছে, কে জানে। আর আসেন রোজ, প্রত্যহ। তিনি কলেজ থেকে সোজা মোহরের পায়ের কাছে এসে বসে থাকেন। কথা কন না কারো সঙ্গে, শুধু মাঝে মাঝে ডাক্তারকে এটা সেটা জিজ্ঞাসা। আজ বিকেল থেকে ওই জাহাজটা সমানে ভোঁ বাজাচ্ছে, সাদা রাজহাঁসের মতো জাহাজটা। কেবিনে আলো, ডেকে আলো, মাস্তুলে আলো, উইংসে আলো, অথই নীল জলরাশি। সাদা জাহাজের প্রপেলার ঘুরছে বনবন, নীল জলে সাদা ফেনা। সেই আশ্চর্য সঙ্গীত বাজাচ্ছেন সেই মানুষ, নাবিক তিনি, পথ হারিয়ে ফেলা নাবিক এক। মাথার ওপর সীমাহীন আকাশ, বিছানার চারপাশে সাদা বুলবুল। চশমা চোখে ব্যস্ত ডাক্তার, বাবা, মা, দিদি, অপুদা, স্যালাইন, ছুঁচ, রক্তের বোতল। ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে সবগুলো মুখ। পাল তুলে দেওয়ার মতো সমুদ্রে জাহাজ ভেসে বেড়াচ্ছে। সূর্য ক্যারিবিয়ান সিতে অস্ত যাচ্ছে, পাখিরা বাসায় ফিরছে। চারপাশে নীলাভ সোনালি আভা, বৃষ্টিপাতের মতো সেই সঙ্গীত ভেসে আসছে। মোহরের মাথার কোষে কোষে এখন সেই সঙ্গীত। মোহর দুহাত বাড়িয়ে দেয় জাহাজের দিকে। এই রাজহাঁসের মতো সাদা জাহাজে চড়ে আশ্চর্য সঙ্গীত শুনতে শুনতে ওই গাছের মতো নিরীহ নাবিকের হাত ধরে পৃথিবীর কাশ রেণু গায়ে মেখে তীর্থযাত্রায় যাবে সে। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।